প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর অষ্টম শ্রেণীতে উঠেছ, সপ্তম শ্রেণীর থেকে তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় থেকে তোমাদের যে স্কুল থেকে ভূগোল বইটি দিয়েছে, সেই ভূগোল বিষয় থেকে অবস্থিত পৃথিবী এই বিষয় সম্পর্কে আজকের আমি পার্ট 1 ক্লাস করব। এটা আমার পার্ট 1 ক্লাস বা ফার্স্ট ক্লাস, দ্বিতীয় অধ্যায়ের। তো এর আগে প্রথম অধ্যায় আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি। ওই অধ্যায়ের যত যা প্রশ্ন এই বইয়ের মধ্যে ছিল সম্পূর্ণ আলোচনা করেছি, তার উত্তর আলোচনা করেছি। ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো চলো, আজ আমরা অবস্থিত পৃথিবী পড়াটা আরম্ভ করব। তোমাদের সামনে পরীক্ষা জানো, তো অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো ফার্স্ট কি বলা রয়েছে, কয়েকটি ছবি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আগ্নেয়গিরি এটা একটা ছবি, যেটার থেকে অগ্নুৎপাত হচ্ছে। সুনামি এটা হচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো ভূমিকম্প হচ্ছে, এখানে ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, তার একটা ছবি দেওয়া রয়েছে। এরপরে ভূমিধ্বস হচ্ছে, বা পাহাড় থেকে যে পাহাড়ের যে ভূমি সেটা ধসপ্রাপ্ত হচ্ছে, ঘরবাড়ি পড়ে যাচ্ছে বা ধসে যাচ্ছে, তার একটা ছবি দেওয়া রয়েছে। এখানে ছবিগুলো দেওয়া রয়েছে, এগুলোর প্রত্যেকটি কিন্তু একের সঙ্গে আর একটা ওতপ্রোতভাবে জড়িত এবং এগুলোর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। আজকের আমরা এই ক্লাসে এই সম্পর্কে পড়ব, তার সম্পর্কে বলা রয়েছে। এখানে দেখো লাল কালিতে দেওয়া রয়েছে, দেখো পৃথিবীকে আপাততভাবে শান্ত স্থির বলে মনে হয়, মানে আমাদের মনে হয় দেখলে, আসলে তা কিন্তু নয়। কেন না, এইখানে এবারে পড়ার দ্বারা আমরা বুঝবো। আর তোমরা পেন্সিল নিয়ে বসো, যে লাইনগুলো দাগাতে পারবো বা যে প্রশ্নগুলো হবে তার যে উত্তর হবে আমি এখানে পড়ার মাঝে বলে দেব। কিন্তু আমি আবার প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো, সেখানে প্রশ্ন এবং উত্তর লেখা থাকবে। আমি A4 শিটে বা খাতায় এগুলো আমি প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো। দেখো ফার্স্ট কি বলা রয়েছে এখানে, এই যে পৃথিবীকে শান্ত দেখলেও শান্ত মনে হয় না, মানে শান্ত দেখলে আমাদের মনে হয়, কিন্তু আসলে পৃথিবী যে শান্ত নয় তার কারণগুলো এখানে ব্যাখ্যা করা রয়েছে। এখান থেকে দেখো কি বলা রয়েছে, কিন্তু ওপরের ঘটনাগুলোকে দেখলে আমাদের ধারণা বদলে যাবে। আমি যেমনটা বলেছিলাম, এই যে ঘটনাগুলো ছবির দ্বারা তোমাদেরকে দেখানো হয়েছে, একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে একটার সঙ্গে একটা জড়িত। আর এগুলোকে দেখলেই আমাদের যে ধারণা পৃথিবী শান্ত তা বদলে যাবে, এটাই বলা রয়েছে। দেখো কি বলা রয়েছে, পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত ভূকম্প হচ্ছে, কোথাও না কোথাও আবার ভূমিকম্প হচ্ছে, আবার কোথাও না কোথাও ভূপৃষ্ঠের স্মরণ অর্থাৎ ধস, পর্বত সৃষ্টি অর্থাৎ পাহাড়ের উৎপত্তি ধসের ফলে হচ্ছে আর কি। আর এমনি ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি ঘটনা ঘটে চলেছে। এগুলো প্রতিনিয়ত হচ্ছে কোথাও না কোথাও, প্রত্যেক দিন, ঠিক আছে, প্রতি মুহূর্তে। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এরা প্রধানত, মানে এর যে প্রধানত ঘটে থাকে, বা এর যে এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো ঘটার পেছনে প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ। তাহলে ভূবিজ্ঞানীরা যারা এগুলো পরীক্ষা করে তাদেরকে কিন্তু ভূবিজ্ঞানী বলা হয়, বা এমনি তোমরা এখন জেনে রাখো বিজ্ঞানীরা, ঠিক আছে। তো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে কি দেখেছেন, যা এই যে অগ্নুৎপাত হচ্ছে, সুনামি হচ্ছে অর্থাৎ জলোচ্ছ্বাস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ভূমিধ্বস হচ্ছে, এগুলোর পেছনে কোন কারণ দায়ী, ভূপৃষ্ঠের চলন বা সরণ দায়ী। এই যে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটে চলেছে আর কি। তো চলছে বলতে এটাই বুঝিয়েছি আমি। তো এটার পিছনে কিন্তু এই ভূপৃষ্ঠের চলন বা সরণ দায়ী। তো তোমরা এই 3টি লাইন দাগাও। কোনখান থেকে দাগাবে, একদম প্রথম থেকে, এইখান থেকে আরম্ভ করে এই অবধি দাগাও, ঠিক আছে। প্রতিটি লাইনের নিচে তলায় তোমরা আস্তে আস্তে করে দাগ দেবে পেন্সিল দিয়ে, ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে দেখো, আমাদের পায়ের তলার ভূপৃষ্ঠটা প্রতিনিয়ত সরছে আর আমরা বুঝতেই পারছি না। বিষয়টা একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। তাহলে আমাদের পায়ের নিচে যে ভূপৃষ্ঠ বা মাটিটা, এটা কিন্তু প্রতিনিয়ত সরে যাচ্ছে, কিন্তু তা আমরা অনুভব করতে পারি না। এবার কী কারণে অনুভব করতে পারি না সেই সম্পর্কে আমাদের এবারে জানতে হবে। দেখো কি বলা রয়েছে, অ্যালফ্রেড ওয়েগনার মহাসঞ্চারণ তত্ত্ব, এখানে এই লাইনটা তোমরা দাগাও। অ্যালফ্রেড ওয়েগনার এখান থেকে দাগানো শুরু করো। মহাসঞ্চারণ তত্ত্ব, যাকে কিন্তু ইংলিশে বলা হয় কি, কন্টিনেন্টাল ডিপ থিওরি। তাহলে কাকে কন্টিনেন্টাল ডিপ থিওরি বলা হয়, বা কার নাম কন্টিনেন্টাল ডিপ থিওরি, এখানে তোমাদের জানতে হবে। মহাসঞ্চারণ তত্ত্ব কী বলা হয়, কন্টিনেন্টাল ডিপ থিওরি। একটু দাঁড়াও, দেখো এখানে কিন্তু মহাসঞ্চারণ তত্ত্বকেই বলা হয় কন্টিনেন্টাল ডিপ থিওরি, বা এই মহাসঞ্চারণ তত্ত্বকেই কিন্তু ইংলিশে বলা হয় এটা, অর্থাৎ কন্টিনেন্টাল ডিপ থিওরি। তো তোমরা এই লাইনটা দাগাতে থাকো, বলছি। দেখো এর থেকে জানা যায়, তাহলে এই মহাসঞ্চারণ তত্ত্ব থেকে কি জানা যায়, প্রায়
30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে, অর্থাৎ যেটাকে কিন্তু মানে প্যানজিয়া বলা হয়, এই প্যানজিয়া রূপে অবস্থান করত। তো তোমরা এখান থেকে দাগাও, অ্যালফ্রেড ওয়েগনারের মহাসঞ্চারণ তত্ত্ব থেকে জানা যায় আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমতল ভাগটা একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। আর এই ভূখণ্ডটাকে কিন্তু বলা হয় কি না প্যানজিয়া, এই রূপে অবস্থান করতো। এই অবধি তোমরা দেখাও। তারপরে দেখো পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক যেটাকে কিন্তু বলা হয় শিয়াল, ঠিক আছে, মানে বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকে অর্থাৎ সীমা এর ওপর বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। কিন্তু মহিষাচরণ তত্ত্ব থেকে মহাদেশের মহাসাগর সৃষ্টি, পর্বত গঠন, ভূমিকম্প, অগ্নুৎগমের মতন ঘটনা সম্পর্কে ব্যাখ্যা পাওয়া যায়নি। তাহলে কী হলো দেখো, এখানে যেটা ইম্পর্ট্যান্ট যে আচ্ছা তোমাকে যদি বলা হয় প্যানজিয়া কী বা প্যানজিয়া কী জিনিস বা প্যানজিয়া কাকে বলে, তুমি বলবে অ্যালফ্রেড ওয়েগনারের মহাসঞ্চারণ তত্ত্ব থেকে জানা যায় আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগটা একটা বিশাল ভূখণ্ডে অবস্থান করত, এটিই হলো প্যানজিয়া। ঠিক আছে, তাহলে প্যানজিয়া প্রশ্নের উত্তরটা আশা করি তোমরা পেলে, এই জন্য এই লাইনটা তোমাদেরকে এই লাইনগুলো দাগাতে বলছি। ঠিক আছে, এই অবধি দাগাবে অবস্থান করত, আর এটি হলো প্যানজিয়া বা এই অবস্থান করতে অবধি দাগাও। আর এই প্রশ্নটার উত্তর তোমরা এরকম লিখবে, আমি পরবর্তী সময় প্রশ্ন উত্তরের ক্লাস যখন নিয়ে আসবো ওখানে তোমরা জানতে পারবে। এখন তোমরা লাইনগুলো জানতে থাকো, মানেগুলো জানতে থাকো। পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক শিয়াল বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের সীমার উপর বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। কিন্তু মহাসঞ্চারণ তত্ত্ব থেকে মহাদেশ, মহাসাগর প্রভৃতির সৃষ্টি এবং পর্বতের গঠন, ভূমিকম্প, অগ্নুৎপাতের মতন ঘটনা সম্পর্কে ব্যাখ্যা পাওয়া যায়নি। এটা এতটা ইম্পর্টেন্ট নয়। এই প্যানজিয়াটা এর থেকে কি কি সৃষ্টি হয় তোমাদেরকে যদি বলে, তোমরা বলবে যে প্যানজিয়া থেকে যে মানে প্যানজিয়া বিচ্ছিন্ন হয়ে এটা হচ্ছে মানে ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক এই দুটো সৃষ্টি করে, অর্থাৎ শিয়াল আর সীমা সৃষ্টি করে। তো তোমরা এই অবধি দাগাও। এই যে পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, যার থেকে কিনা মহাদেশীয় ভূত্বক যাকে বলা হয় কি শিয়াল, যাকে বলা হয় কিনা হচ্ছে সীমা, মহাদেশী মানে মহাসাগরীয় ভূত্বক সীমা, এই দুটো সৃষ্টি করে এর থেকে। তো এই অবধি দাগাবে তোমরা, তাহলে এখান থেকে দাগানো যা স্টার্ট করবে এই লাইনগুলো সমস্ত দাগাবে এবং এখানে অবধি আসবে। এই প্রশ্নগুলো হয় এখান থেকে, দুটো প্রশ্ন হয় এখান থেকে এতটার মধ্যে। তারপর দেখো এরপর কি বলা রয়েছে এইখান থেকে দেখো, এই ধারণার উপর ভিত্তি করেই 1960-এর দশকে, ঠিক আছে, তাহলে কী হলো এই ধারণার উপর ভিত্তি করে, কোন ধারণার উপর ভিত্তি করে না মহাসঞ্চারণ, এই যে ধারণা এই মহাসঞ্চারণ তত্ত্ব এই ধারণার উপর ভিত্তি করে, ঠিক আছে, ভিত্তি করেই 1960-এর দশকে পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি, তাহলে পাত সংস্থান তত্ত্বকে ইংলিশে কী বলা হয় প্লেট টেকটনিক থিওরি, ঠিক আছে, প্লেট টেকটনিক থিওরি বলা হয়। ঠিক আছে, এর মাধ্যমেই ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সমস্ত রকমের ভূতাত্ত্বিক বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মার্গন প্রভৃতি ভূবিজ্ঞানীরা পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে গবেষণা করেন। এই লাইনটা তোমরা দাগাও এইখান থেকে, এই যে এখান থেকে এই লাইনগুলো দাগাবে সমস্ত, ঠিক আছে, এখান থেকে এই লাইনগুলো দাগাবে। তো এখানে লাইনগুলো জোরে যাচ্ছে, তোমরা ঠিক করে দাগাবে। কিন্তু দেখো এই যে তোমাকে যদি বলে যে পাত সংস্থান তত্ত্ব, ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন হয় আর কি, এই যে দেখো তোমাকে যদি বলে পাত সংস্থান তত্ত্বের কোত্থেকে আবিষ্কার হয়, তুমি বলবে ঠিক আছে মহাসঞ্চারণ তত্ত্ব থেকে পাত সংস্থান তত্ত্বের আবিষ্কার হয়। যদি বলে কত সালে আবিষ্কার হয়, 1960-এর দশকে পাত সংস্থান তত্ত্বের আবিষ্কার হয়। তো এই লাইনগুলো একটু দেখে রাখবে, এখান থেকে এই রকমই প্রশ্নগুলো হয়, ঠিক আছে। আর এইখানে দেখো কয়েকজন বিজ্ঞানীর নাম দেওয়া রয়েছে, এই লাইনটা তোমরা দেখাও, পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মার্গান প্রভৃতি, এরা কিন্তু কি না এরা কিন্তু ভূবিজ্ঞানী, যারা কিন্তু পাত সংস্থান সম্পর্কে গবেষণা করেন। এখান থেকে এরকমই প্রশ্ন হয় যে পাত সংস্থান সম্পর্কে 1960-এর দশকে, ঠিক আছে, গবেষণা
করে কয়েকজন বিজ্ঞানী, তাদের নামগুলি বলো। তুমি বলবে 1960-এর দশকে যে সমস্ত বিজ্ঞানীগণ পাঁচ সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি সম্পর্কে গবেষণা করেন। তোমাদের এখানে প্লেট টেকটনিক থিওরি এটা না জানলে চলবে, ইংলিশটা এখন তোমরা ছোট, ঠিক আছে। তো পাঁচ সংস্থান তত্ত্ব সম্পর্কে গবেষণা করেন তারা হলেন, এরকম করে শুধু লিখে দেবে বাংলাতে। তো তুমি লিখবে যে তারা হলেন, লিখে এইখানে যে বিজ্ঞানীগুলোর নাম দেখছো 4-5টা নাম লিখে দেবে। পিচো দিতে পারো, উইলসন দিতে পারো, ম্যাকেঞ্জি দিতে পারো, পার্কার দিতে পারো, এরকম করে 2-3টে কি 4টে নাম দিয়ে দেবে। তারপর মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা পাঁচ সংস্থান সম্পর্কে গবেষণা করেন, এদের নাম কয়েকজন বিজ্ঞানীর নাম এখানে দিয়ে দেবে। তারপর দেখো পরবর্তী লাইনগুলোতে যাচ্ছি, দেখো কি বলা রয়েছে। ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলো শক্ত, অর্থাৎ কি, যেটাকে ইংলিশে বলা হয় র্যাগিড, অর্থাৎ র্যাগিড বলা হয়, ঠিক আছে, ও কঠিন সলিড খণ্ডে বিভক্তিত। এগুলোকে বিজ্ঞানীরা একটা পাত বলেছেন। তাহলে ভূবিজ্ঞানীদের মতে পাত কোনগুলো? ভূবিজ্ঞানীদের মতে পাত হলো না ভূত্বকের কতগুলো শক্ত এবং কঠিন খণ্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রশ্ন হয় এরকমই, এখান থেকে যা দাগাতে আরম্ভ করবে এই পুরো লাইনগুলো দাগাবে, এই যে পাত বলেছেন পর্যন্ত দাগাবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয় ভূবিজ্ঞানীদের মতে পাত কোনগুলো? তুমি বলবে ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বকের কতগুলো শক্ত ও কঠিন অংশ বা খণ্ড, ঠিক আছে, এগুলোই হচ্ছে পাত, বা ভূবিজ্ঞানীরা এগুলোকেই পাত বলেছেন। এরপর দেখো নেক্সট আমরা পরবর্তীতে দেখছি পাতগুলো গড়ে 70 থেকে 150 কিলোমিটার পুরু, ভূপৃষ্ঠ থেকে বহির্ভূমণ্ডলের অ্যাস্ট্রোস্ফিয়ার পর্যন্ত পাতগুলো বিস্তৃত। তাহলে গেল পাতগুলো গড়ে 70 থেকে 150 কিলোমিটার পুরু। তোমাকে যদি বলে ভূপৃষ্ঠে যে পাতগুলি রয়েছে সেই পাতগুলোর পুরুত্ব কত, তোমাকে বলতে হবে 70 থেকে 150 কিলোমিটার, ঠিক আছে, পাতগুলো পুরু, এই লাইনটা দাগাবে। তারপরে দেখো ভূপৃষ্ঠ থেকে বহির্ভূমণ্ডলের অ্যাস্ট্রোস্ফিয়ার পর্যন্ত পাতগুলো বিস্তৃত। তোমাকে যদি বলে ভূপৃষ্ঠে যে পাতগুলো রয়েছে তাদের বিস্তার কত দূর পর্যন্ত, তোমাকে তখন বলতে হবে ভূপৃষ্ঠ থেকে বহির্ভূমণ্ডলের অ্যাস্ট্রোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত, মানে ভূপৃষ্ঠ থেকে আরম্ভ করে বহির্ভূমণ্ডলের অ্যাস্ট্রোস্ফিয়ার স্তর পর্যন্ত। বোঝা গেল? ভাষাগুলোর বোঝার প্রয়োজন রয়েছে, তোমরা বাড়িতে বারবার রিডিং পড়বে এগুলো, ঠিক আছে। তারপর দেখো পিচ্ছিল অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চারণ করে। অ্যাস্ট্রোস্ফিয়ারের পরিচলন স্রোত এর অন্যতম কারণ। তাহলে এই যে পাতগুলো অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর ধীর গতিতে চলাচল করে তার জন্য দায়ীকে না, এই যে পিচ্ছিল অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর পাতগুলো খুব ধীর গতিতে কিন্তু মুভমেন্ট হচ্ছে, একদিকে ধরো এটা একটা পাত, এটা একটা পাত, এটা এদিকে আসছে, এটা এদিকে আসছে, এরকম করে মুভমেন্ট হচ্ছে, আবার এটা এদিকে আসছে, ঠিক আছে, তো আবার এটা এদিকে আসছে, এরকম করে পাতগুলো চলাফেরা করছে ধীর গতিতে। তো এর জন্য দায়ীকে না পরিচলন স্রোত, পরিচলন স্রোত কিন্তু অন্যতম কারণ। এই পরিচলন স্রোতের প্রভাবেই কিন্তু পাতগুলো চলাফেরা করছে ধীর গতিতে, ঠিক আছে। তো তারপরে দেখো পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে, কখনো বিপরীত দিকে, আবার কখনো পাশাপাশি ঘর্ষণ করছে এবং অগ্রসর হচ্ছে বা চলাফেরা করছে। আমি যেমনটা দেখেছিলাম, একটা এদিকে, একটা এদিকে, একটা আবার এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, এরকম করে বিভিন্ন দিকে চলাফেরা করে, ঠিক আছে, ধীর গতিতে। তারপরে দেখো এর প্রভাবে পাত সীমানা বরাবর ভূমিকম্প, অগ্নুৎপাত, ভঙ্গিল পর্বত, সমুদ্র খাত, দ্বীপমালা প্রভৃতির সৃষ্টি হয়। তাহলে কী হলো, এই যে পাতগুলো একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে চলাফেরা করছে বিভিন্ন দিকে, এর ফলে কী কী সৃষ্টি হচ্ছে, এর প্রভাবে পাত সীমানা বরাবর কিন্তু ভূমিকম্প হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, আর হচ্ছে সমুদ্রখাত, দ্বীপমালা প্রভৃতি সৃষ্টি হচ্ছে। তোমাকে যদি বলে যে ভূপৃষ্ঠ বরাবর ভূমিকম্প, অগ্নুৎপাত, ভঙ্গিল পর্বত ইত্যাদি সৃষ্টি কীভাবে হয়, তুমি বলবে যে অ্যাস্টেনোস্ফিয়ারের পরিচলন স্রোতের প্রভাবে পাতগুলো ভূপৃষ্ঠের নিচে পাতগুলো আর কি একে অপরের দিকে বিভিন্ন দিক দিয়ে চলাফেরা করছে ধীর গতিতে। তো এই যে ধীর গতিতে চলাফেরা করছে এর প্রভাবেই কিন্তু ভূপৃষ্ঠের উপরিভাগে, এটা তো নিচে চলছে পাতগুলো, আর উপরিভাগে মানে ভূপৃষ্ঠের উপরে ভূমিকম্প হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, ভঙ্গিল পর্বত গঠন হচ্ছে, ঠিক আছে, আর দ্বীপমালার সৃষ্টি হচ্ছে, মানে দ্বীপমালা বলতে নতুন নতুন দ্বীপ এগুলোর সৃষ্টি হচ্ছে। তো বোঝা গেল। তারপরে দেখো পৃথিবীতে মোট 6টি বড় পাত এবং 20টি মাঝারি পাত রয়েছে।
ঠিক আছে, তাহলে পৃথিবীতে 6টি বড় পাত আর 20টি ছোট পাত, মানে মাঝারি ও ছোট পাত সব মিলিয়ে 20টি রয়েছে। তাহলে বড় পাত 6টা আর 20টা হচ্ছে মাঝারি এবং ছোট নির্বিশেষে। ঠিক আছে, মনে রাখবে এই লাইনটা ইম্পর্ট্যান্ট দেখাবে। তোমাকে যদি বলে পৃথিবীতে বড় পাতের সংখ্যা ড্যাশ, তুমি বলবে পৃথিবীতে বড় পাতের সংখ্যা 6টি। আর তোমাকে যদি বলে পৃথিবীতে ছোট পাতের সংখ্যা ড্যাশ, তুমি বলবে 20টি। আবার তোমাকে যদি বলে পৃথিবীতে মাঝারি পাতের সংখ্যা ড্যাশ, তুমি বলবে সেক্ষেত্রেও 20টি, কেননা মিশামিশি করে 20টি রয়েছে। তারপর দেখো নেক্সট আমরা দেখব কি 6টি বড় পাত কি কি এই সম্পর্কে আমরা দেখব। দেখো 6টি বড় পাত হলো এইগুলো, কিন্তু এই লাইনগুলো ভিভিআই করে রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা যত উঁচু স্তর পর্যন্ত পড়াশোনা করবে, বিভিন্ন রকমের কম্পারেটিভ বা চাকরি পরীক্ষাতে বসবে, সেক্ষেত্রে তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে বড় পাতগুলো হলো ইউরেশীয় পাত, অস্ট্রেলীয় পাত, আর হচ্ছে আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত। তো দেখো এখানে তোমরা হিসাব করে নেবে, এই 7টি পাতের নাম দেওয়া রয়েছে। এরপর আমরা নেক্সট এখানে দেখো এখানে একটা ছবি দ্বারা এইগুলো বোঝানো রয়েছে। ঠিক আছে, তারপর আমরা এই যে আমরা পরবর্তী ক্লাসে পাতের চলন ও ভূতত্ত্বীয় ঘটনা কিভাবে হয় এই সম্পর্কে দেখব, অর্থাৎ পাতগুলো কিভাবে চলাফেরা করছে একে অপরের দিকে বা আড়াআড়িভাবে। ঠিক আছে, বিভিন্ন পজিশানে এরা চলাফেরা করছে প্রতিনিয়ত, এবং এর ফলে যে ভূতাত্ত্বীয় ঘটনাগুলো ঘটছে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পার্ট 2 ক্লাসে। ঠিক আছে, ছোট ছোট করে পার্টে ক্লাস করব তোমরা যাতে বুঝতে পারো। তারপরে আমরা পাত সঞ্চালন দ্বারা আমরা বুঝতে পারি না কেন, বা পাতগুলো যে চলাফেরা করছে তা বুঝতে পারি না কেন, এরকম করে ক্লাসগুলো করব। ঠিক আছে, এই প্রথমে টপিকটার থেকে তোমাদের 3টি ক্লাস বেরোবে। তো এটাও গেল পার্ট 1, এরপর পার্ট 2 আর পার্ট 3 করব, তারপর আমরা আবার অগ্নুদ্গম পড়ব। এগুলো এরকমই করে আমি করে দেবো। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে একটি করে লাইক করবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো। তোমরা ক্লাসগুলো দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করে নেবে। আজকের অবধি সবাই ভালো থেকো।